ফ্রোজেন শোল্ডার বা ব্যথা নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসে তখন আসলে প্রাথমিক পর্যায়ে কোন কোন ধরনের টেস্ট আপনারা করতে দেন বা টেস্টের মাধ্যমে আপনারা কনফার্ম হন যে দিস ইজ ফ্রোজেন শোল্ডার? ফ্রোজেন শোল্ডার ডায়াগনোসিস করার জন্য ইউজুয়ালি তেমন কোনো টেস্ট লাগে না। রোগীকে দেখে বা রোগীর হিস্ট্রি নিয়ে বা রোগীকে একটু এক্সামিন করেই দক্ষ ডাক্তার নিখুঁতভাবে নির্ণয় করতে পারে যে এটা ফ্রোজেন শোল্ডার। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য রোগ কিনে এটা এক্সক্লুড করার জন্য আমাদেরকে কিছু পরীক্ষা করা লাগে। যেমন আপনি শোল্ডার জয়েন্টের একটা এক্সরে করতে পারেন, যেমন সাবক্লেভিয়ান বার্সাইটিস বা এপিক্রোনাল টেন্ডিনাইটিস, এই ধরনের আরও কিছু রোগ আছে। অনেক সময় ফ্র্যাকচার হয়ে থাকে, অ্যাক্রোমিনোক্লেভিকুলার ফ্র্যাকচার, এগুলো কিন্তু ফ্রোজেন শোল্ডারের মতো করে আপনার কাছে প্রেজেন্ট করতে পারে। তো আপনার যদি সন্দেহ থাকে সেক্ষেত্রে আপনি একটা এক্সরে করে এটাকে ওই অন্যান্য রোগ আছে কিনা এটাকে এক্সক্লুড করতে পারেন। যেহেতু ফ্রোজেন শোল্ডার আসলে শোল্ডার জয়েন্টের ফ্রিজিং, এখানে এক্সরে কিন্তু নর্মাল আসবে, আর অন্যান্য রোগ থাকলে সেই রোগটা তো আমরা নিরূপণ করতে পারবো। তো সেটা সন্দেহের ভিত্তিতে আপনি একটা এক্সরে করতে পারেন। ফ্রোজেন শোল্ডারের সাথে কমনলি ডায়াবেটিস এবং থাইরয়েড হরমোনের সমস্যা অ্যাসোসিয়েটেড। এটা অনেক ক্ষেত্রে রোগীরা আমরা জানি না যে আমার যে ডায়াবেটিস হয়েছে, আর ডায়াবেটিস তো হয়ে আমাকে এসে বলে যাবে না যে তোমার ডায়াবেটিস হয়েছে। ডায়াবেটিস অনেক সময় কিন্তু এই ধরনের, আমি আমার জীবনে অন্তত অনেক রোগী, লক্ষাধিক রোগী পেয়েছি যাদের ডায়াবেটিসের প্রথম লক্ষণ ছিল ফ্রোজেন শোল্ডার। রোগী বলে আমার ডায়াবেটিস দেয়, আমি পরীক্ষা করে দেখি যে তার ডায়াবেটিস আছে এবং ফ্রোজেন শোল্ডারটা এই ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশনই হয়েছে। তাহলে আমি কিন্তু ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট করতে, ইনভেস্টিগেট করতে গিয়ে প্রাইমারি ডিজিজও রিকগনাইজ করতে হবে। অনেক সময় আমরা দেখি যে থাইরয়েড হরমোনের প্রবলেম আছে, ফ্রোজেন শোল্ডারের টেস্ট করতে গিয়ে দেখা যায় যে থাইরয়েড হরমোনের প্রবলেম। অনেক সময় রোগীদের পার্কিনসন থাকে, স্ট্রোক থাকে, এগুলো কিন্তু এইটা পরীক্ষা নিরীক্ষার আন্ডারে আসতে পারে। আচ্ছা, খুব চমৎকার বলেছে। আমার মনে হয় এই বিষয়গুলো আমরা একটু নতুনভাবে আসলে আপনার কাছ থেকে জানতে পেরেছি যে আসলে ফ্রোজেন শোল্ডার সঙ্গে ডায়াবেটিস এবং আপনি যেমনটি বলছিলেন পার্কিনসন্স, এই ধরনের ডিজিজের ডিরেক্টলি রিলেশন রয়েছে। আমরা আরও বিস্তারিত আপনার কাছ থেকে এই ফ্রোজেন শোল্ডার সম্পর্কে জানার চেষ্টা করবো। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। আপনি যেমনটি বলছিলেন যে আপনি এমন অনেক রোগী পেয়েছেন যে তিনি হয়তো ডায়াবেটিক পেশেন্ট, কিন্তু তার প্রথম সিমটমসটাই ছিল ফ্রোজেন শোল্ডার এবং সেটি থেকেই আপনি তার ডায়াবেটিসটাকে শনাক্ত করতে পেরেছেন। এরকম আসলে আর কোন কোন ডিজিজ রয়েছে পার্কিনসন ছাড়া যেটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে না, তার আসলে ফ্রোজেন শোল্ডার রয়েছে, বা ফ্রোজেন শোল্ডার থেকে তার ডায়াবেটিস বা অন্যান্য ধরনের ডিজিজকে আপনি হয়তো ডায়াগনোসিস করতে পেরেছেন? আসলে ফ্রোজেন শোল্ডারের সাথে অ্যাসোসিয়েটেড অনেক রকম রোগ থাকতে পারে, যেমন স্ট্রোক। স্ট্রোক থেকে কিন্তু ফ্রোজেন শোল্ডার হয়। স্ট্রোকে যেদিকে প্যারালাইজ থাকে সেদিকে শোল্ডার জয়েন্টের ইমোবিলিটি বা নড়াচড়া না করার জন্য কিন্তু আপনার ফ্রোজেন শোল্ডার হতে পারে। ফ্রোজেন শোল্ডারের সাথে আরও অনেক হরমোনাল ডিজিজ, বিশেষ করে আপনার থাইরোটক্সিকোসিস, এডিসনস ডিজিজ, আরও অনেক হরমোনের রোগের সাথে কিন্তু ফ্রোজেন শোল্ডারের রিলেশনশিপ আছে। অনেক সময় বার্ধক্যজনিত কারণে মানুষের ইমোবিলিটি থাকে বা নড়াচড়া কম করে, সেটার সাথে কিন্তু ফ্রোজেন শোল্ডারের রিলেশনশিপ আছে। কিছু হাড় ক্ষয়ের রোগ আছে, যেমন অস্টিওপোরোসিস বা অস্টিওমেলাসিয়া বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এগুলোর সাথেও গবেষণায় ফ্রোজেন শোল্ডারের রিলেশনশিপ পাওয়া গেছে। তো ফ্রোজেন শোল্ডার হলে আমরা কিন্তু শুধু ফ্রোজেন শোল্ডারকে টার্গেট করে আগাই না, আমরা কিন্তু তার সাথে অ্যাসোসিয়েটেড কী রোগ আছে এগুলোকে টার্গেট করে আগাই। কারণ অ্যাসোসিয়েটেড রোগকে যদি আমি ডায়াগনোসিস করতে না পারি সেক্ষেত্রে কিন্তু ফ্রোজেন শোল্ডার, এইবার হয়তো তার এই জয়েন্টের ফ্রোজেন শোল্ডার ভালো হলো, সামনে কিন্তু অন্য হাতে হবে অথবা এই হাতেই আবার বারবার হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটু আপনার কাছে একটু বিস্তারিত আমি জানার চেষ্টা করবো যে যখন ফ্রোজেন শোল্ডার এই সমস্যাটা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন এবং আপনারা যখন জানতে পারেন যে তার ডায়াবেটিস রয়েছে বা তার থাইরয়েড জড়িত সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কি ওই রোগগুলোর ট্রিটমেন্টও আপনারা পাশাপাশি করে থাকেন ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্টের পাশাপাশি? অবশ্যই। কারো যদি ফ্রোজেন শোল্ডারের অ্যাসোসিয়েটেড ডিজিজ হিসেবে ডায়াবেটিস, থাইরয়েড, তারপর পার্কিনসন রোগ এগুলো থাকে, তাহলে ওই রোগের চিকিৎসা যদি আপনি স্টার্ট না করেন ফ্রোজেন শোল্ডার কিন্তু ইমপ্রুভ করবে না। ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট তো আমরা করব, সেটা আমরা সামনে আলোচনায় বলবো, সেটার ট্রিটমেন্ট তো ভিন্ন, কিন্তু অবশ্যই তার সাথে অ্যাসোসিয়েটেড যে রোগ আছে সেটা ডায়াবেটিস হলে গুড কন্ট্রোল অফ ডায়াবেটিস, এবং থাইরয়েড হলে থাইরয়েডের ওষুধ, হাইপোথাইরয়েডিজম হলে থাইরক্সিন, বা পার্কিনসন হলে পার্কিনসনের ওষুধ যদি আপনি অ্যাড না করেন, রোগীর যদি হাতের মোবিলিটি না আসে, তাহলে ফ্রোজেন শোল্ডার তো ইমপ্রুভ করবে না। পার্কিনসন ডিজিজের আমরা জানি যে ডোপামিন কম থাকে, ডোপামিন কম থাকলে তো তার মুভমেন্ট কম হয়। তাকে যদি ডোপামিন না দেন আর আপনি মুখে বারবার বলেন যে আপনি জয়েন্ট নাড়াবেন, সে তো মুভই করতে পারে না, সে আপনার জয়েন্ট নাড়াবে কি? তাহলে ওই অ্যাসোসিয়েটেড রোগের ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই শুরু করতে হবে। আচ্ছা, যেহেতু ট্রিটমেন্টের বিষয়টা চলে আসলো, একটু সার্বিকভাবে জানতে চাই যে এক কথায় যে ফ্রোজেন শোল্ডারের একমাত্র ট্রিটমেন্ট পদ্ধতিটা আসলে কি? ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট আসলে তিনটা।
একটা হচ্ছে কিছু অ্যাডভাইস, 2 নাম্বার হচ্ছে ড্রাগ ম্যানেজমেন্ট, 3 নাম্বার হচ্ছে ফিজিওথেরাপি। এবং তিনটার গুরুত্ব যদি আমরা বলতে থাকি তাহলে ইকুয়াল গুরুত্ব, তিনটার গুরুত্ব একদম ইকুয়াল। ফার্স্ট হচ্ছে কি আপনি অ্যাডভাইস, 1 নাম্বার অ্যাডভাইস রুগীকে বলতে হবে এটা আপনার জয়েন্টটা ফ্রিজিং হয়ে গেছে, কোনো ভাঙা মচকানা বা কোনো খারাপ রোগ নেই এবং এটা আপনি ভালো হয়ে যাবেন, এটা হচ্ছে ফার্স্ট অ্যাডভাইস এবং এটা আপনাকে রুগীকে ভালো করে বলতে হবে। 2 নম্বর হচ্ছে ফ্রোজেন শোল্ডার কিন্তু সেলফ লিমিটিং ডিজিজ, রুগীকে বলতে হবে যে এই যে অসহ্য ব্যথা এটা 3 থেকে 6 মাসের মধ্যে আপনার চলে যাবে এবং এটা নিজে থেকেই ভালো হয়ে যায়, আপনার এটা যে পার্মানেন্ট বা সবসময় থেকে যাবে এই ধরনের কোনো রোগ না। 3 নম্বর হচ্ছে রুগীকে বলতে হবে এই রোগের ভালো হওয়ার ক্ষেত্রে আপনাকে জয়েন্টের মোবিলিটি বাড়াতে হবে, মুভমেন্ট করতে হবে, বাসায় কিছু এক্সারসাইজ করতে হবে। এই এক্সারসাইজগুলো ফিজিশিয়ান আপনাকে নিজেই দেখা দিতে পারে, যে হাতকে ঘোরানো, হাতকে ঘাড়ের পিছে নেওয়া বা ওয়াল ধরে ধরে হাতকে উঠানো, এই এক্সারসাইজগুলো ফিজিশিয়ান নিজেই দেখাই দিতে পারে। ওয়ার্ম কম্প্রেশন এখানে ব্লাড সার্কুলেশন বাড়ায়, তারপর হচ্ছে NSAID জেল, এগুলো দেওয়া রোগীকে অ্যাডভাইসে বলতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার ড্রাগস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বারবার বলি যে NSAID ম্যানেজমেন্ট অপ্রয়োজনীয় অতিরিক্ত করলে ফ্রোজেন শোল্ডার তো ভালো হবে না, উল্টা রোগীর অন্যদিকে কিডনি লিভারের ক্ষতি হয়ে যেতে পারে। মাসেল রিল্যাক্সেন বা অন্যান্যগুলো অ্যাডভাইস করলে তাহলে রোগীর জন্য ভালো। কিছু কিছু ক্ষেত্রে প্রিগাবালিন, গাবাপেটিন, এমিটিপটালিন এই ড্রাগগুলো কিন্তু খুব বেশি হেল্প করে। প্যারাসিটামল ইজ এনাফ, প্রয়োজন হলে আপনি NSAID খুব শর্ট কোর্স আপনি তাকে দিতে পারেন। অর্থাৎ এটার ট্রিটমেন্টে ডিপেন্ড করে সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে।